ফলে তারেকের এই যে এখনো পর্যন্ত যে ধরে বসে আছে, আর যত সে ধরে বসে আছে ততই ইন্ডিয়ানরা এটা নিয়ে আরো প্যাচ করতেছে। ও বুঝে গেছে যে তারেকের একটা উইকনেস আছে, ও আমাকে ফেলে যেতে চাচ্ছে না, আমাকে একা না হলেও কিছু একটা দিয়ে থাকতে চাচ্ছে। আর ইন্ডিয়ান ওদের চিন্তা ভাবনা করা, এগুলো কি করে হ্যান্ডেল করতে হয় তারা খুব বুঝতাম। ফলে এইটাকে ইউজ করে সে এবার ওদের স্টাইল হলো প্রথমে ছোট একটা কিছু চাইবে, যেমনি ছোটটা দিবেন এরপরে বড়টা বাইর করবে পকেট থেকে, বড় চাহিদার ফর্দটা। এই ফর্দে একটা পরোটা বের করতে করতে আপনাকে পুরা দিয়ে দিবেন যখন হাসিনার মতন, তারপরেও শান্তি লাগবে। শান্তি যে লাগে নাই তার প্রমাণ হলো হাসিনাকেও বলতে হয়েছে আমি ইন্ডিয়ার জন্য কি করছি, ইন্ডিয়াকে কি দিছি, এটা একদিন ইন্ডিয়া বুঝবে। হাসিনাকে বলতে হয়েছিল, বলে এটা দিয়ে বুঝতে পারেন। এত কিছু দেওয়ার পরেও ইন্ডিয়াকে সন্তুষ্ট করা যায়নি। তারে কি পারবে, প্রশ্নই আসে না। তাও তো আমি হাসিনা এগুলো কথা বলছি 15 সালের আশেপাশে, এদিকে 5 এদিকে 5 সময়ের কথা বলছি। সেই জমানা তো বাংলাদেশে এখন নাই, না দুনিয়াতে এই জমানা আছে, না বাংলাদেশে জমানা আছে এখন। তাহলে এখনকার জমানায় আপনাকে অনেক কিছু স্ট্রেট কাট করতে হবে। আমেরিকানদের সেই না সে ইন্দো প্যাসিফিক আছে, না ইন্ডিয়ার সাথে আমেরিকানদের সেই সম্পর্ক আছে। সম্পর্ক কত কত খারাপ দিকে চলে গেছে, এগুলো বলে শেষ করা যাবে না। সোজা কথাটা হলো ইন্ডিয়ার হাত ছেড়ে না দিলে সে চীনের কাছে যেতে পারবে না। আর একটু আগেও যেটা বলতেছিলাম আপনাদেরকে আমি, চীন যদি ছপ্পর ঘুরে আমাদেরকে টাকা দেয় তারপরেও হবে না, আপনাকে IMF এর কাছে যেতে হবে। IMF এর সার্টিফিকেট যদি না পান আপনি যে আপনি সংস্কার করেছেন অর্থনীতি, আপনার কাছে কোনো বিদেশি বিনিয়োগ ক্রেতা, বিদেশি কোম্পানি আপনার এখানে বিনিয়োগ করতে আসছে, এগুলো একটা হবে না। এরা প্রত্যেকে ডরাবে যে এই অর্থনীতি যে কোনো সময় ভচকায় যাবে, যে কোনো সময় এর মুদ্রাস্ফীতি শুট করবে, যে কোনো সময় এ খাওয়া দিতে না পেরে এটা দুর্ভিক্ষ অবস্থা তৈরি হবে। ফলে এই ধরনের আনসার্টেন অর্থনীতির দেশে আমি আমার বিনিয়োগ নিয়ে যাইতে পারি না। এইটা যে যত দেরিতে বুঝবে সে তত তাড়াতাড়ি এই ক্ষমতাটা পড়ে যাবে। সেটা যদি 3 মাসের তারিখ গভর্নমেন্ট হয়, কিছুই করার নাই, এর ভাগ্যেও একই জিনিস লেখা আছে। তাহলে কথা হচ্ছিল ইন্ডিয়াকে নিয়ে। তাহলে ইন্ডিয়াকে নিয়ে তারেকের যে এই যে আধিক্যতা ছেড়ে আসতে পারতেছে না, তারেক আর ইন্ডিয়া এইটারই বড় খেদমতদাতা হিসেবে উঠে আসছে বা উঠে এসেছে জাহেদ। এটা হচ্ছে জাহেদের আসল ক্যারিসমা বা আসল এক্সপার্টিস, যেভাবে বলেন না কেন। ওই জাহেদ যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের ভিতরে জাহেদ কে, তারেকের কাছে জাহিদ কে? জাহিদ হচ্ছে সেই লোক যে তারেকের ইন্ডিয়াকে সাথে রাখার যে খায়েশটা আছে, এটা ছেড়ে দিতে তার মন সায় দেয় না। যে অবস্থাটা তার আছে, বহু কিছু সে করতে চায়, সে চীনের কাছে যেতে চায়, একদম খুব পুরোটা ঢাইলে দিয়ে হলো চীনকে খুশি করে সেখান থেকে টাকা আনতে চায়, সম্পর্ক করতে চায়। চীনের কাছ থেকে টাকা আনতে পারলে, সম্পর্ক করতে পারলে তার তিস্তা প্রকল্প হবে। প্রথমত তো তিস্তা প্রকল্প অনেক পরে, প্রথমত তার এবারের বাজেট হবে, বাজেট করতে গেলে চীনের কাছে টাকা লাগবে, কোথাও থেকে সে টাকা পায় নাই। এই বাজেটটাকে বলে বাজেট সহায়তা, কোনো এদিক ওদিক মানে করেন না, ক্যাশ ডলার লাগবে, ক্যাশ ইউয়ান লাগবে। বাজেট সহায়তা না আনতে পারলে, এই যে বাজেটে এখন বলছে 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ হবে না। ঘাটতি পূরণ না হলে বাজেট নাই, বাজেট না থাকলে আপনার হাসিনার দশা হবে। জুন মাসে বাজেট দিয়েছিলেন ঠিকই, জুনের পরে জুলাই, জুলাই মানে 36 দিন, 36 দিনের মধ্যে 5ই আগস্ট আপনাকে প্লেনে উঠতেছে, আপনি হাসিনা আপনাকে প্লেনে উঠতেছে। কতদিন দেখেন, জুনের 30 তারিখের মধ্যে আপনি বাজেট পাস করে হালাইবেন, জমার খাত শূন্য, বাজেট ঠিকই ঘোষণা করে দিচ্ছেন, কিন্তু এরপরে 36 দিন লাগছে আপনাকে উৎখাত হয়েছে যেতে। এদিকটা খেয়াল রাখেন যদি, তাহলে ক্যালকুলেশন খুব কঠিন কিছু না, একদম মুখে মুখে ক্যালকুলেট করা যায়। আবার এটাও সাবধান করে দিচ্ছে, যদি মনে করেন চীন ধরছি তাহলে তো আর আমার কোনো সংকট না, এটা হবে না। একটু আগে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আমি ইমরানের উদাহরণ দিয়েছি। আজকেও চীনের এই পাকিস্তানের যে দুর্দশা, অর্থনৈতিক দুর্দশা একটা চিহ্ন দেখেছি আমি। বাংলাদেশে 44 পয়সা দিলে পাকিস্তানে 1 রুপি পাওয়া যায়, এই হচ্ছে পাকিস্তানের কারেন্সির অবস্থা। প্রায় 300 টাকা লাগে $1, 300 রুপি। ওকে, তাহলে ঘুরে ফিরে জাহিদ কে? তাহলে তারেকের কাছে জাহিদ হচ্ছে সেই লোক যে ভুজুং ভাজুং দিয়ে ইন্ডিয়ার সাথে পেশাপ একটা সম্পর্ক যেন করে দিতে পারে। তারেকের মনে হয় এই লোকটা পারবে, এই হচ্ছে জাহিদ। তারেকের কাছে জাহিদ হচ্ছে তার মানে ইন্ডিয়াকে সাথে রাখা, বগলে রেখেও চীনের কাছে যাওয়ার একটা উপায়। এখন এটা কি ক্যারিশমা, জাদু দেখাই দিবে? জাহিদের কাছে জাদু আছে? উত্তর হচ্ছে না, এটা জাদুর মতো চোখ ফাঁকি দেওয়ার জিনিস না, চোখ ফাঁকি দিয়ে করে দেওয়ার জিনিস না। ওটা ইন্ডিয়া, ওদের ORF আছে, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আছে, এটা আস্ত আছে, সারাক্ষণ গবেষণা করতেছে। ওদেরকে আপনি এগুলো ফাঁকি দিয়ে চলতে পারবেন না, এবং আজকে দেখতেছে না এগুলা, বাংলাদেশকে আজকে প্রথম দেখতেছে না। পুরো হাসিনা 16 বছর তারা কাজ কামাইছে না,
আমি ওকে আপনি একটা জাহিদ কিন্তু ফাই দিয়ে যাবেন। ওকে, আসল কথা এখন আসি। তাহলে জাহিদের দিল্লি থেকে ফেরত সেটা আটকে যাওয়াটা এগুলো কেন হচ্ছে? পুরো বাংলাদেশ জুড়ে এই নিয়ে বিস্তার কল্পনা চলছে। সবচেয়ে বেশি আগ্রহী এ ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে কত ভালো, একদিনে কি 1.5 দিনে 3টা রিপোর্ট করছে একই জিনিস নিয়ে, প্রত্যেকটাতে নতুন কিছু অ্যাড করতে পারে নাই। প্রথম 2-2টা রিপোর্ট করছে, তাদের একটা বিশাল কূটনৈতিক সংবাদদাতা আছে। প্রথম 2 দিন সে কূটনৈতিক সংবাদদাতার নাম দিলে গেছে, তৃতীয় দিনে একদম নিজের নাম দিলে গেলেছে। কিন্তু পুরো রিপোর্ট পড়ে দেখবেন একটা কোনো নতুন বাক্য লিখতে আর নাই। তাহলে পুরান কথাটা আপনি আবার যাবো করতে কেন? সে সার্টিফিকেট দিয়েছিল প্রথম আলো আগুনে পোড়াটার সপক্ষে, এটা খুব কায়দা করে একটা বয়ান দিয়েছিল, সেই জন্য এগুলো একটাও আপনাকে ইন্ডিয়ার কাছাকাছি রাখবে না, এবং তাকে না তারেক বাঁচবে, না এই প্রতিবেদক বাঁচবে, না প্রথম বাবা বাঁচবে। হোয়াট ইজ জাহিদ? জাহিদ গেছিল কেন? সেখান থেকে শুরু করি, বেশি সময় নিব না। একটা নাম হলো, সংগঠনের নাম হলো আটলান্টিক ওশান রিম অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর। ভারত মহাসাগর মানে আমি অত ভালো ম্যাপ আঁকতে পারবো না, উল্টা করে শুধু যদি এখানে আফ্রিকাটা দেখাই, আফ্রিকান লেসটা এরকম একটা কিছু, এই জায়গাটা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা যদি মাঝখানে ভাগ করেন, এই পার্টটা হলো ইন্ডিয়ান ওশান, আর এই অংশটা হলো আটলান্টিক। আটলান্টিক মানে এটা হলো উত্তরটা হলো উত্তর আমেরিকা, মানে আমাদের আমেরিকা ইউএসএ, আর দক্ষিণটা দক্ষিণ আমেরিকা, এই চিলি ফিলি এই জায়গাতে হলো দক্ষিণ আমেরিকা। এটা হলো তাহলে দক্ষিণ আমেরিকার, সরি, দক্ষিণ আফ্রিকার একদিকে হলো আটলান্টিক, আর একদিকে হলো ভারত মহাসাগর। আর ওই সাইডে ভারত মহাসাগরটা কত দূর? একেবারে এই যে অস্ট্রেলিয়ার আশপাশ, এই সবটা উঠতে থাকবেন। একটু উঠতে গেলে মালদ্বীপের কাছে গেলে এখান থেকে এটাকে বলতেছে না, এটা আবার প্যাসিফিক। এই প্যাসিফিকেও আমেরিকা আছে। হনুলুলু টনুলু বলতেছে, এগুলা দ্বীপ। আলী রিয়াজরা যেখানে মাস্টারি করে, এদিকে জাপান টাপান ফিরে যাবেন। তাহলে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আপনার ভারত মহাসাগর, অসংখ্য দ্বীপ আছে। দ্বীপ, আচ্ছা, এই যে ইন্ডিয়ান ওশান, আরে বাবারে, ইন্ডিয়ান ওশান নাম শুনলেই বুঝবেন এটাকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব করার দেশটার নাম হলো গর্ব করা দেশটার নাম হলো ইন্ডিয়া। ইন্ডিয়া যদি ইন্টারনাল কোনো ভিডিও দেখেন, বিশেষ করে যদি 2-4টা আমরা যেটাকে বলি, মানে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, তাকে নিয়ে আসে কোনো একটা, কিন্তু টক শো মানে প্রোপাগান্ডা আর কি, যদি নিয়ে আসে, তাহলে সে দেখবেন মোদিকে আর ইন্ডিয়াকে বলবে আমরা একটা পরাশক্তি, ইন্ডিয়ান পরাশক্তি। এই ইন্ডিয়ান পরাশক্তিটা আসতেছে যে তারা ভারত মহাসাগর তাদের কুতুবগিরি দেখাইতে হবে। পরাশক্তি তাদের কাছে খুব প্রিয় শব্দ। আর একটু আগাই দিই, কোভিডের সময় অবস্থা এমন যে সিম্পলি অক্সিজেন নাই, অক্সিজেনের সাপ্লাই দিতে পারে না। যেখানে বাংলাদেশের মতন দেশে অক্সিজেনের সাপ্লাই কোনো সমস্যা নেই। তো ইন্ডিয়ার কথা বলি, কি হচ্ছে শেষ পর্যন্ত? সৌদি আরব থেকে ট্যাঙ্কার নিয়ে আসছে, একদম ট্রাঙ্কার, ট্রাক যাকে বলি, ট্রাকে করে তেলবাহী ট্রাক থাকে না, অক্সিজেন বাহী ট্রাক আছে সৌদি আরবে। ওই ট্রাক তারা বিমানে তুলে পাঠাই দিচ্ছে। এইটা দিয়ে ইন্ডিয়া বাঁচার পরে এইবার দা হিন্দু পত্রিকার একটা সাংবাদিক আছে, তোদের কূটনীতিক সংবাদদাতা, সামথিং হায়দার তখন প্রশ্ন তুলছে যে তুমি এই যে বলো আমরা পরাশক্তি হয়ে গেছি, আর তোমার সৌদি আরব থেকে গ্যাস অক্সিজেন আনতে হয়, তুমি বুঝছো কি? তারপর কি সৌদি আরবের অক্সিজেনের ট্যাঙ্কারে গায়েতে লেখা আছে আমরা আল্লাহর নামে এটা দান করছি। এখন এই কথা তো মোদি দেখাইতে পারবো না, দেখলে তার হিন্দুত্ব থাকে না। সে তাড়াতাড়ি করে রাতারাতি ওটার উপর পেন মারছে, ওটা ডেকেছে, পোস্টের টাকা ওটা ঢেকে দিছে। তো সেই হায়দার মহিলা তারা ধরছে, এটা তোমার পরাশক্তি। কোভিডের বেলায় তার পরাশক্তি ফুটুস হয়ে গেছিল। এনিওয়ে, যাই হোক, সো তাদের খুব বলার ইচ্ছা যে আমরা পরাশক্তি। ইন্ডিয়ান ওশান নামটা শুনলেই তার মনে এই তো পাইছি আমরা, এটা আমাদের। ওকে, এই ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এই যে অ্যাসোসিয়েশন, এই মেম্বার কান্ট্রি কয়টা? টোটাল মেম্বার হলো 23টা। কবে তৈরি হচ্ছে? 97 সালে। কারা কারা আছে? আফ্রিকার খুচরা দ্বীপ রাষ্ট্র আছে বলেছে, সবগুলো আছে। মিডল ইস্টার্ন কয়টা আছে? 3টা। ওমান আছে, ইরানের পরে ওমান, এখন চিনে ফেলছেন আপনার, ওমানে আমেরিকানদের ঘাঁটিগুলো আছে। হরমুজ স্ট্রেটের থেকে ব্যারেলে পরে ওমান পড়ে, এই জন্য ওমান আছে। দুবাই নাই বোধহয়, আর 2টো কোনো রাষ্ট্র আছে, ইয়েমেন আছে। এনিওয়ে, যেটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ আছে এটার ভিতরে। কিন্তু একটা শব্দ বলবো এখন, এটা বললে আপনার বুঝে যাবেন কি নাই ওখানে। পাকিস্তান নাই। এই ইন্ডিয়ান ওশান রিমের ভিতরে পাকিস্তান নাই।
কেন নাই বুঝতে পারছেন? এটা দিয়ে বুঝতে পারতেছেন ইন্ডিয়ানের প্রভাব ভিতরে কত। আচ্ছা, ফাঁক তাহলে ঢুকে আছে ফ্রান্স, এটা কেমনে হইলো? সে তো ইউরোপের দেশ, সে ওশান, ইন্ডিয়ান ওশানের সাথে কোনো সম্পর্ক নেই তার। এখানে আছে এর কায়দাটা হলো যে আফ্রিকায় বহু কলোনি কায়দা করে কন্ট্রোল রাখছে ফ্রান্স, দ্বীপ, বিশেষ করে দ্বীপ রাষ্ট্রগুলা। সেই জন্য ফ্রান্স নিজে ওইটার মধ্যে ঢুকে বসে আছে। এ পোলাপান কি করে ভালাইতে না পারলে আমরা দেখতাম না স্যার। এই মিলে হলো 23 জন এবং পাকিস্তান নাই। আচ্ছা, তাহলে বাংলাদেশ না থাকলে কি হবে? কিছুই হবে না। এক কথা শেষ করে দিলাম। কারণ এগুলো অন্য যার রাষ্ট্রগুলো আছে তাদেরকে কোনো না কোনো আর একটা কোনো জোট আছে অর্থনৈতিক, তাদের ভিতরে ওদেরকে পাবো আমরা। যেমন থাইল্যান্ড আছে ওর ভিতরে, থাইল্যান্ডকে ওই যে বিমস্টেকের ভিতরে থাইল্যান্ড আছে, কিছু অসুবিধা হবে না। ওকে, কেন এত কথা বললাম আমি? তাহলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এই জোটের মিটিং অ্যাটেন্ড করতে নাকি আমাদের জাহিদ সাহেব গেছে। কিসের মধ্যে কি কথা? জাহিদ সরকারি প্রতিনিধি, সরকারকে দাওয়াত করছে। 15-16 জুন তারিখে একটা সভা ছিল মিনিস্টার লেভেল ইন্ডিয়াতে, সেটা অ্যাটেন্ড করতে গেছে অনুমান করছি আমি, কারণ এটা আমি আলাদা হিসাব করে দেখেছি যে ইন্ডিয়াতে কোনো এই সময় সভা আছে কিনা। আমি দেখেছি IOA এর একটা সভা আছে 15-16 তারিখে, অনুমান করছি এখানেই গেছিল সে। আচ্ছা, তার মানে সে তো সরকারি দলের প্রতিনিধি, তো তার এয়ারপোর্ট আটকে দিল, এটা কোনো কথা হইলো? কেন এত IOA কথা বললাম, এবার কি বুঝতে পারতেছেন? এখনো বুঝেন নাই, কানে পানি জানাই না আপনাদের, আরেকটু শুনুন তাহলে বুঝবেন। 17 নভেম্বর 2025 হাসিনার ফাঁসির অর্ডার হয়েছিল 16 নভেম্বর, একদিন আগে। ফাঁসির অর্ডার হয়ে যাওয়ার পরের দিনে খলিশা দৌড়াইছিল ইন্ডিয়া, যাওয়ার কথা ছিল 18 তারিখে, একদিন আগে চলে গেছে, আগায় নিয়ে এসে। আমাদেরকে কি বলছিল, ফর্মালি কি বলছিল, কেন যাচ্ছে, কখনো একই ছিল, ওই এইরকমই একটা কিছু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফোরাম কলম্বো, সেটার নাম দিয়ে খলিশা গেছিল, এবং বলা ছিল আবার কায়দা করে, ওটার উপরে এতই কন্ট্রোল ইন্ডিয়ানদের, বলা ছিল এটা হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের কনফারেন্স। কথা খেয়াল করেন, ইন্ডিয়ানদের ন্যাশনাল মানে অজিত দোভাল। অজিত দোভাল মানে বুঝছেন? বুঝেন নাই আপনারা? অজিত দোভাল হলো রয়ের মন্ত্রীটার নাম হলো অজিত দোভাল। মানে মন্ত্রী বলা হয় না, ওটাকে উপদেষ্টা বলা হয়। কেন? মন্ত্রী বললে সমস্যা কি? মন্ত্রী বললে সমস্যা হলো মন্ত্রণালয় হলো আলাদা, আর প্রাইম মিনিস্টারের অফিস হলো আলাদা, এই দুটো আলাদা। এক অফিস থেকে আলাদা অফিসে যাইতে, ফাইল করতে কমপক্ষে 3 দিন লেগে যাবে। তো রয়ের ফাইল যদি মন্ত্রী হয়ে যায়, এটা অজিত দোভাল যদি মন্ত্রী হয়, তাহলে 3 দিন পরে যাবে মোদির কাছে, আর মোদির সই ছাড়া তো আর কাউকে খুন করতে পারবে না। এই যে ইয়েকে উঠাই নিয়ে যাবে কিনা সালাউদ্দিনকে, এই সিদ্ধান্ত যদি 3 দিন পরে হয় তাহলে হবে? তো তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। এই কারণেই অজিত দোভালের মন্ত্রণালয়ের বলতে হবে এটার নাম হলো NSA। NSA সুবিধা কি, ফাইলটা বগল দাবা করে নিয়ে সরাসরি প্রাইম মিনিস্টার অফিসে চলে যেতে পারে, কারণ সে তো উপদেষ্টা। কার উপদেষ্টা? ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। সেই হিসাবে রয়ের স্ট্রাকচার হলো সরাসরি প্রাইম মিনিস্টার অফিসে, আবার না, দেখভাল করতে হবে, অজিত দোভালের হাত ধরে আসতে হবে। তাহলে 2 NSA এর মিটিং ওইটা আসলে সেই বলতে চাইছিল। আমাদের খলিল সাহেবও কিন্তু তখন NSA, তো তাদের মধ্যেকার মিটিংটা এইভাবে ভালাইছিল। তারা কি নিয়ে কথা হবে আসলে দেখেন, বলছে কিন্তু কলম্বো কনফারেন্সের নাম দিয়া, কলম্বো কনফারেন্সের নামে সকালে গেছে, দুপুরে কি একটা মিটিং করছে, বিকেলের মধ্যে ফিরে চলে আসছে দুপুরে খাওয়াটা খাইয়া। আসলে গেছিল তাহলে কেন? আসলে গেছিল যে কারণে, সেটা হলো, তার মানে এখানে অলওয়েজ একটা আসলে গেছিল কি কারণে সেই কথা থাকবে, এটাই আমার এখানে নেওয়ার কথা। তাহলে এই যে IOR তে যাচ্ছে জয়ের সাথে, তাহলে এখানেও এটাতে যায় না, সে অন্য কিছু একটা যাচ্ছে, সে আসল তুলতে কিছু একটা আছে। খলিল সাহেব কি জন্য গেছিলেন? খলিল সাহেব গেছিল যে এই যে দেখো ভাই, হাসিনা ফেরত আসার কোনো চান্স নাই, তাকে ফাঁসি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কাজে তুমি ইন্ডিয়া কি চাও বলো, আমরা তো ঠিক করে ফেলাইছি, তারেকের সাথে ডিল করে ফেলাইছি, তারেককে প্রধানমন্ত্রী বানাবো, তাহলে তারেকের কাছে কি নিবা তোমরা ইন্ডিয়া, আমাকে বলো, আমার মাধ্যমে এটা হইতে হবে। এই কথাই বলতে গেছিল। ইউনূস সাহেব পাঠাইছিল খলিলকে বলতে। ইন্ডিয়া বলছিল, মিয়া তোমরা আমাদের তারেক চেনাও, আমরা কি তারেকের সাথে কম যোগাযোগ রাখি? কম যুক্ত আমরা? কি মনে করো তোমাদের মাধ্যমে তারেক কাছে যেতে হবে কেন? আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ হতে কোথা হবে? উল্টা একটা চোতা ধরাই দিয়েছিল যে যাও তোমার দেশে ISI লোক ঢুকছে, এগুলো কেন বলে একটা লিস্ট হাতে ধরাই দিচ্ছে। এই থেকে যে ইউনূস সাহেব চেতলো ইন্ডিয়ার উপরে, বাকি যে কদিন ছিল 17 ফেব্রুয়ারি পর্যন্ত এই চেতা অবস্থায় ছিল। কিন্তু চিনস আমারে, তারেক এখন আমার হাতের মুঠে, তোরা আমাকে বাদ দিয়ে তারেকের সাথে ডিল করবি? ওকে, ওসব কথা থাক, তাহলে আসল জায়গায় আসি। তাহলে IRO-তে কেন গেছিল, জাহিদ কেন গেছিল, ওটার ভিতরে এইসব উত্তর আছে। এই জায়গায় আমার ক্যালকুলেটিভ হিসাব, যেটা আমার অনুমান বলতে পারে, আমার ধারণা হলো, একদিকে তারেকের চাওয়া হলো যে তাকে সে ইন্ডিয়াকে না ছেড়ে, মানে ইন্ডিয়াকে বগলে না রেখে চায়না যেতে চায় না। দেখেন পিছিয়েছে কেমনে,
ওদিকে ইন্ডিয়ানদের ছেঁচড়ামি শেষ নাই। প্রথমে কোন দেশে তারেক প্রমাণ করতে গেল, এটা দিয়ে বুঝবো যে বাংলাদেশ এখনো ইন্ডিয়ার হাতের মুঠোয় আছে কিনা। তারেককে যদি একবার প্রথম সফরটা ইন্ডিয়াতে করে দিতে পারি, তাহলে তো মোদী এবার বিরোধী দলকে হ্যাঁ দেখছো এখনো বাংলাদেশ আমার হাতে আছে এই বলে সে দুটো বক্তৃতা করবে। সো এই জন্য সে বহু চেষ্টা করছে, কিন্তু তারেক অলরেডি ঠিক করে ফেলেছে যে না, আগে মালয়েশিয়া যাবো, আগে চাইনাও যাবো না, যাতে ইন্ডিয়া অখুশি না হয় বাবা। এই যে তারেকের নীতিটা, সেই কারণে IORতে গিয়ে কোনো একটা প্রস্তাব নিয়ে গেছিল না, হঠাৎ করে যাচ্ছে না, কি যে বলা হবে তাও একটা প্রাথমিক ধারণা দিয়েছিল। আর সেই প্রতিনিধি সবচেয়ে তারেকের উপযুক্ত প্রতিনিধি এই জায়গায় জাহেদ। পারপাস চীন যাওয়ার আগে একটা লাস্ট চেষ্টা, ইন্ডিয়াকে বগলে রাখা। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। আচ্ছা তাহলে ফেরত দিল কেন, আটকে রাখলো কেন 2.5 ঘন্টা এয়ারপোর্টে? কোনো কথা হলে সবকিছু বলে কইতে যাচ্ছে। এবং যে সে লোক না, সে ফর্মালি সে IOR এর ডেলিগেট। আর ভাই একটা ডেলিগেট লোককে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এখন আপনি এয়ারপোর্টে 2.5 ঘন্টা আটকে রাখলেন। তার নামে কি আছে না আছে আপনার দলিলপত্র কি এসে, এগুলো আপনি আগে দেখেন নাই? তারেক যে তার প্রতিনিধি হিসাবে জাহিদকে পাঠাইতেছে, এটা তো লুকানো না, এটা তো আপনাদেরকে আগে নাম দিয়েছে, সবই জানেন আপনারা। আপনাদের কাগজপত্র তখন ঠিক করে ফেলাইতে পারতেন, এটা করলেন না কেন? জাহিদ অলরেডি 3 মাস হয়ে গেছে, আপনি জাহিদ কাজকে প্রথম জানছেন, তাও তো না। জাহিদ আগে কি লেখছে ওইটার উপর ভরসা করে আপনার ওখানে কি লেখা আছে এই নিয়ে একটা গল্প দিতেছে, তো গল্প বলবো আমরা। তাহলে জিনিসটা কি হয়েছে আসলে? এইবার আসেন ইন্ডিয়ানদের খাসিলত, রয়ের খাসিলত, যেটা এগুলা করে তারা উস্তাদ, এগুলাকে বলে ছেঁচনাম। ওদের স্টাইলটা হলো প্রথমে অল্প কিছু চাইবে, যেমনি আপনি দিবেন ও পকেট থেকে আরেকটা ফর্দ বের করতে চাহিদা, এখন এইটা দেন, আর দিদি দেখবেন ও একটার পর একটা ফর্দ বের করতে থাকবে। তারপরেও ইন্ডিয়া সন্তুষ্ট। যেদিন শুনছে হাসিনা বিপদে পড়ছে, এই যে 36 দিনের কথা বললাম হাসিনা পতনের, পুরা জুলাই মাস এবং আগস্ট মাসের 5 দিন, এই পুরাটার সময় ইন্ডিয়া মুখে তালা মারছে। আমি জানি না কিছু, না জানি ভাই কিছু করতে যাবো, কি করতে কি হয়ে যায়, ইন্ডিয়ান কোন পাগলা আর্মি ঢুকে যাবে নাকি এখন আমাদেরকে হুমকি দেবে? আমাদের যে কটা এজেন্ট ফেজেন্ট আছে মেরে হালাইব, যদি মেরে হালায় তখন কি হবে? না 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 না, আমরা নাই, আমরা হাসিনার সাথে নাই। সবাই জানছে যে ইভেন গণভবনের ভিতরে 2টা ট্যাঙ্ক রাখছে, ট্যাঙ্ক কি হাসিনাকে মারার জন্য রাখছে না কি জন্য রাখছে? না না ভাই আমরা যাওয়া যাবে না। অলরেডি রিপোর্ট লিখছে তারা, ইন্ডিয়া নাকি হাসিনা নাকি অলরেডি আর্মির আন্ডারে। এই রিপোর্ট বদলাইছে ইউনূস ক্ষমতা নেওয়ার পরে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা যে ছিল তার রিকোয়েস্টের পরে ওই রিপোর্ট বদলাইছে। রিপোর্টটা সম্ভবত ছিল ওই যে নাকি ইন্ডিয়া অনলাইন বলে একটা ইয়ে আছে, ওই ওদের রিপোর্ট ছিল এটা। সে রিপোর্ট তারা নিজেরাই প্রত্যাহার করে নিচ্ছে, রিপোর্টটা ভুল করে। তাহলে এই যে পলাই গেছিল কেন? এটাও তো খাছিল তাদের। যখন দেখছে ইনভলভ হয়ে যাবো আমরা, রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের ক্যাসেলের ভিতরে আমি ঢুকবো কেন? বাংলাদেশের পাবলিক যদি খেপে যায় ধরে পিটানো শুরু করে, আচ্ছা এই পিটাতে পিটাতে যদি হিন্দু মারা শুরু করে দেয়, কে মারছে ভাই, কাকে মারছে, সব লোক দোষ তো, হিন্দুরাও তো আমাদেরকে দোষ দিবে। আচ্ছা এটাও যদি না করে, বাংলাদেশে ইন্ডিয়ানদের সম্পত্তি তো কম নাই, সরকারি সম্পত্তি তো কম নাই, এত বড় তাদের টাটা কোম্পানির এজেন্ট যেটা আছে, এটা যদি আগুন লাগাই দেয় কত বড় ঘটনা হবে। যত ইন্ডিয়ান সম্পত্তি আছে, কোম্পানি আছে, সব আগুন লাগা, এরকম যদি শুরু হয়েছে, না 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 না, এগুলো হাতিয়ারাও যাবে না, গোটাও নিজেকে। হাসিনা হাত ছেড়ে দিয়ে পলাইছে, ওরটুকু যোগাযোগও নাই যে তার গণভবনের 2টা ট্যাঙ্ক রাখছে কেন সে ব্যাখ্যা করতে পারে না, মন করা একটা ব্যাখ্যা দিয়ে রীতিমতো রিপোর্ট লিখে দিচ্ছে। এগুলো দিয়ে বুঝতে পারেন যে বিপদে পড়লে কিন্তু সবার আগে ইন্ডিয়া ভেঙে যাবে, ওই গভর্নমেন্টকে রক্ষা করতে সে আগে আসবে না, কারণ তার নিজেকে দেখাইতে হবে যে সে এটার সাথে জড়িত না, সে নিউট্রাল। ঘটনা কোন দিকে যায় এটা বুঝে নেওয়ার আগে কোন জায়গায় যাবে না। তাহলে এই হচ্ছে ইন্ডিয়া, কিন্তু তারেক সেগুলো বুঝতে শিখে নাই, ফলে ইন্ডিয়ার ক্যারেক্টারটাকে সে বুঝে না। ওই সময় সে এই যে ছেঁচড়ামো গুলো করে, এগুলোকে বলছেন ছেঁচড়ামো। আপনি যদি এতই আপনার হরিহরাত্মা, আবার হাসিনাকে নিয়ে আশ্রয় দিচ্ছেন, কসলায় যা সে বলতে চায় মুখের সামনে মাইক্রোফোন নেওয়া দিচ্ছেন, এই সালন দেখা করতে চায় তাকে বিশেষ গাড়ি করে একেবারে সে অন্দর মহলে যেখানে হাসিনা থাকে সেই পর্যন্ত আপনি এ সালনকে পৌঁছে দিতেছেন। খাতির দেখেন আপনি, আবার আপনি অস্বীকার করতেছেন না এই সালনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সো আমার ব্যাখ্যা এখানে, আইদার সে মোর ডিম্যান্ডিং, সে জানে যতটুকু তারেক দিতে চাইছিল আরো দিবে, এই যে বিগত বলছে, ফলে সে ওখানে হঠাৎ করে করছে কি এই বাধাটা তৈরি করছে, দেখতে চাইছে যে এরপরেও কি আবার কাছামাছি করে জাহিদ আবার ঢুকতে চায়। অলরেডি গুঞ্জনটা রটছে আমাদের গুলাতে, ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়াতে, যে বলবে যে না ইন্ডিয়ানরা খারাপ কিছু করার জন্য এটা করে না,
কিন্তু এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি, পাবলিক স্টেটমেন্ট দেয়নি এই প্রসঙ্গে, কোনো রাখে নাই জাহিদ। সে কি হঠাৎ করে বলবেন না ইন্ডিয়া আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই? এটার জন্য ওয়েট করতেছে ইন্ডিয়ানরা, বা এটা নিয়ে কথা চলছে, বার্গেনিং। ইন্ডিয়ান আর একটা ডিমান্ড দিচ্ছে, ওই যে বলছি পকেট থেকে আর একটা ফর্দ বের করে, সেরকম আর একটা ফর্দ বের করছে। তাই কি ঘটছে? সেই জন্য কি আদারওয়াইজ এয়ারপোর্টে নেমে তাকে বাধা সৃষ্টি করার অন্য কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি। কারণ তারেক ওখানে গিয়ে কি বলবে, তারও তো একটা হিন্টস দেওয়া আছে। খালি ফর্মালি জিনিসটা তারেকের কোনো প্রতিনিধি এসে বলেছে কিনা এইটা ইন্ডিয়া দেখতে চাচ্ছিল, এই তো। এমন তো না যে এটা তারেকের কোনো প্রতিনিধি না গিয়েও তারা মধ্যে আলাপ করতে পারতো না টেলিফোনে, তা তো না। তাহলে জাহিদের যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে এটাকে একটা ফর্মালাইজ, কিন্তু সেই এত গুরুত্বপূর্ণ একটা ফর্মালাইজ হবে যেখানে সেই আলাপটাই লোকটা না না আপনি চিনেন না, আপনার নামে খারাপ রিপোর্ট আছে, এই কথা বলার কি যুক্তি আছে? আর উদাহরণ দিয়েছি আমি, যখনই এরকম IORA বা কলম্বো কনফারেন্স হবে, ইন্ডিয়ানরা কোনো একটা কাজে বাংলাদেশে কোনো একটা মন্ত্রী যাবে, বুঝতে হবে এটা দেখানোরটা হলো এটা, আসল কাজের জিনিস হলো আর একটা। তাহলে জাহিদ ওখানে গেছে, তারেকের ওই যে খায়েশ, ইন্ডিয়াকে সে বগলে রেখে চায়না যেতে চায়, এই খায়েশ পূরণ করার জন্য গেছে, এবং তার প্রাথমিক আলাপটাও হয়েছে, এটা ছিল ফর্মাল করার। আর ইন্ডিয়ানরা ফস করে পকেট থেকে আর একটা চাহিদা ফর্দ দিয়ে আলেছে, দিয়ে এখন বার্গেনিংটা চলছে। তারেক কিছুতেই ছেড়ে আসতে পারতেছে না যে ইন্ডিয়াকে অখুশি করিয়া আমি কোনো কিছু করতে চাই না ভাই, মিলমিশকে থাকতে হবে না, ওকে। এইটা যদি আর 1 থেকে 2 দিন এরকম ভাসমান পড়ে থাকে, কেন গেছে কি করেছে, আমরা যদি পারে কোনো প্রকাশ্য রিয়াকশন না দেখি, আমি এখানে আর একটা জিনিস প্রেডিক্ট করে দিই, এর সোজা ফলাফল হবে চীন থেকে তারেক যদি যায়ও আসবে খালি হাতে, খালি হাতে। আমি সরি তারেক রহমান, আপনার এই ইন্ডিয়ার কোল রাখতে গিয়ে, ইন্ডিয়ার আবদার রাখতে গিয়ে আপনার এই অবস্থা হবে। কিন্তু এটা ভাবেন না যেটা শুধু বাংলাদেশের গৌতম দাসী আপনাকে দেখতেছে, আমার চেয়ে শতগুণ আর 4টা চশমা পরে চীন আপনাকে ফলো করতেছে। ইন্ডিয়ার সাথে কিভাবে ডিল করেন আপনি, কি করেন অবশ্যই দেখতেছে। আপনার ভিতরে কোনো ভেসিলেশন, দুর্দুল্যমানতা থাকলে আপনি চাইনিজদের কোলে উঠতে পারবেন না। আপনি যদি মনে করেন 2 কুল রাখবেন, ইউ আর এ গন কেস। লাস্টে একটা কথা বলি, খোদ ইন্ডিয়ার অবস্থা জানেন তারেক সাহেব? আমি নিশ্চিত উনি জানেন না। আচ্ছা বলেন তো দেখি, কিছুদিন আগে বার্মার এই যে মিলিটারি গভর্নমেন্ট যেটা এখন বোধহয় নিজেই প্রেসিডেন্ট ডিক্লেয়ার করছে নিজেকে, বারবার প্রেসিডেন্ট ডিক্লেয়ার করুক আর সামরিক প্রধানই থাক, সে গেছিল সফরে ইন্ডিয়াতে, এটা কিসের লক্ষ্য? কে পাঠিয়েছিল? আমেরিকা? বার্মার প্রেসিডেন্টকে কি আমেরিকা পাঠিয়েছিল না চীন? এটার ভিতরে মেলা কিছু উত্তর আছে। তারেক সাহেবের জন্য যেটা খুব জরুরি জান, ইন্ডিয়ান মিডিয়া এটাকে বয়ান করছে, দেখছো চীনের উপরে আঘাত দিচ্ছি, ওই বেকুবগুলা জানে না যে চীনই পাঠাইছে বার্মার এই সরকার প্রধানকে। একটা কথা মনে রাখবেন, বার্মার আর্মি চীনের হুকুম ছাড়া তাদের গাছের পাতাও নয়। ক্লিয়ার? এই কথাটা সবসময় মুখস্থ রাখবেন, বুঝাবুঝি পরে করেন। এই হলো একটা মুখস্থ কথা আপনাদেরকে রাখতে হবে। 2, বার্মার পাশেই হলো আবার আমাদের চেয়ে বেশি ঘনিষ্ঠ আবার হলো তার 7 ভাই, ইন্ডিয়ার 7 ভাই। ফলে বার্মাতে যে আমেরিকা, মানে ট্রাম্পের আমেরিকা আর নেতানিয়াহু যে 7 ভাইয়ের ভিতরে মণিপুরে এসে ঢুকে বসতে চাচ্ছে, খ্রিস্টান কি ইহুদি রাষ্ট্র নাহলে একটা খ্রিস্টান রাষ্ট্র তো বানাবোই। এই প্ল্যানিং এর ভিতরে যদি আপনি বার্মাকে পক্ষে থাকে যার, সে একটা অ্যাটাক করবে, কারণ বার্মা ওখানে সবচেয়ে কাছের দেশ, ভূখণ্ড, যেখানে বসায় একটা যদি টর্পেডো কি একটা বোমা মারতে চান নাকি একটা কিছু বিমান উড়াইতে চান, ওই বার্মা থেকে উড়াইতে, তাতে আপনি আমেরিকার পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন। সো বার্মার সফরটা কেন হয়েছে ওটা বোঝার চেষ্টা করেন। এটার ভিতরে লুকানো আছে যে তারেকের যে ইন্ডিয়া খাতির আপনি চাইলেও করতে পারবেন না। ইন্ডিয়া আছে এই জাংশনে, একদিকে ট্রাম্পের আর এক হাতে, বাঁ হাতে নিচে হাতে ইন্ডিয়াকে ধরার চেষ্টা করতেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলে একটা পত্রিকা আছে, হংকং থেকে বেরোয়, সাউথ চায়না মর্নিং পোস্ট। এই পত্রিকাটার মালিক জ্যাকমা। গালওয়ান, এই যে 20 জন ইন্ডিয়ান আর্মি মরে গেছে গালওয়ানের যুদ্ধে 20 ইন্ডিয়ান সৈন্য মারা গেছে। এবং মারা গেছে কি করে? গুলি করে মারা নাই, এমন সব মানে লাঠির মানে লোহার ডান্ডার নিচের দিকে এমন আকশি বানানো আছে, ওটা 2টা বাড়ি খেলে আপনার মাথা ফেটে, শুধু না মাথাটা আর খুলে আর জোড়া লাগানো যাবে না, এমন হাতুড়ে অস্ত্র এগুলো।
কেন এরকম? কারোর চুক্তি ছিল যে কেউ কারোর বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াবে না। এই জন্য চীন এই আইনটা পাশ কাটাইতে এই ধরনের অস্ত্র দিয়ে এগুলো পিটিয়েছে। 20টা লোক মারা গেছে। এই গলওয়ান নিয়ে ইন্ডিয়াতে সিনেমা বানানো হয়েছে, বানানো রিলিজ করতে গেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাধা দিচ্ছে, না রিলিজ হবে না। এটা চীনা খালি একটা বলতেছে এটা হলো ইতিহাস বিরুদ্ধ লেখা, একটু খালি কাটা স্টেটমেন্ট দিচ্ছে। মোদির সাথে সাথে 2টা সিনেমা নামায় দিয়েছে, একটা আন্ডার কনস্ট্রাকশনে, সেটা আবার আমাদের এই যে বজরং ভাইয়ের সালমান আমান, সে ছবি ভবিষ্যৎ নয়। 2টা রিপোর্ট হয়েছে এই পত্রিকাটায়, দুটোতেই বলা হয়েছে যে ইন্ডিয়ানরা খুবই সতর্ক, চীনের সাথে কোনো ধরনের সম্পর্ক নষ্ট হয় এরকম কোনো কথা যেন সমাজের কোনো কোনো কর্নার থেকে না উঠে। অথচ এই 20 সালেও স্কুলে স্কুলে একদিন বলা হতো আমাদের এনিমিকে পাকিস্তান। আমি 2-4টা ভিডিও দেখছি যেখানে স্কুলে শেখানো হচ্ছে তাদের এনিমি না, এনিমি হলো চায়না। সেই মোদি এখন বলতেছে না না না, চায়না তাদের এনিমি না। কথা বোঝার চেষ্টা করেন। সেখানে ঢোকার জন্য সে রাশিয়াকে দাওয়াত দিয়েছে, রাশিয়ান আর্মি যেন আমেরিকা এসে থাকতে পারে। কথা বুঝেন যে ইন্ডিয়ানরা সেই 47 থেকে কাশ্মীরের ঘটনার সময় থেকে থার্ড কান্ট্রিকে তাদের ইন্টারনাল কোনো ক্যাসালের ভিতরে ঢুকতে দেয় নাই। সেখানে তারা রাশিয়ান আর্মি ইন্ডিয়াতে আইনে রাখতে চাইতেছে। রাশিয়ান আর্মি মানে কি? মানে আর এক পা গেলে তো চীনের কোলে উঠে যাবো, জানেন না রাশিয়াকে? তাহলে যে ইন্ডিয়ার জন্য এত খাতিরের চেষ্টা করতেছে তারেক, সে ইন্ডিয়া কোথায় উঠছে খেয়াল করছে না? প্র্যাকটিক্যাল ব্যবহারিক জ্ঞান বুদ্ধি আছে কিনা? এই যে ইনফরমেশন গুলা দিচ্ছে এটাকে খুব বিরাট আকারে গোপন ইনফরমেশন, ডেইলি পত্রিকায় যা ছাপা হয়েছে এগুলো থেকে পাইবে না। বার্মার সরকার প্রধান তার লুকায় লুকায় ইন্ডিয়া আসে নাই, ইন্ডিয়ান পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে রীতিমতো। এগুলো তো লুকানো ইনফরমেশন না। আপনার 2-4টা লোক কিনা এগুলো ইনফরমেশন আপনাকে দিবে, একটা ফাইল বানান দিয়ে আপনাকে প্রতিদিন দিবে। এক পাতের একটা পড়তে কতক্ষণ লাগবে আপনার? তাহলে এভাবে যদি আপনি থেকে যান আর এরকম এক একটা করে জাহিদকে ভরসা করতে থাকেন, এটা পরিণতি এরকমই হবে। চায়না থেকে আপনি খালি হাতে আসতে হবে। এবং খুব সম্ভব জাহিদের ঘটনাটা হলো ইন্ডিয়ানদের খাসিল, তারা আবার বরফ খর্দ বাইর করছে পকেট থেকে। সো জাহিদকে ইনসাল্ট করে দেখতে চাচ্ছে জাহিদের সহ্য ক্ষমতা। জাহিদ যদি অপমানটা সহ্য করে নিয়েও